নমস্কার বন্ধুরা, এসএসসি প্যানেল বাতিল মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কাছে বিগত 24/1/2024 ডিভিশন বেঞ্চের অর্ডার অনুযায়ী সিবিআই তরফ থেকে যে এফিডেভিট জমা দেওয়া হয়েছিল সেই বিষয়টা আজকের ভিডিওতে আলোচনা করব। এই এফিডেভিট থেকে দেখা যাচ্ছে ঠিক কিভাবে এই দুর্নীতি হয়েছিল, সিবিআই তার রিপোর্ট জমা করেছে এবং শুধু যে এসএসসি 9, 10, 11, 12 গ্রুপ সি, গ্রুপ ডি সেই পরীক্ষাগুলো নিয়ে এই প্রশ্ন উঠে এসছে তা নয়, এর সাথে সাথে আপার প্রাইমারি পরীক্ষাও কিন্তু জড়িয়ে পড়েছে। যে আপার প্রাইমারি পরীক্ষাতে একটা লট ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশনে আপার প্রাইমারিতে রিক্রুটমেন্ট হয়েছে, আর আরেকটা লট অন্যান্য সাবজেক্টগুলো টিচারদের রিক্রুটমেন্ট প্রসেস হাইকোর্টে আটকে রয়েছে। এই বিষয়টাও এই ভিডিওতে আমি তুলে ধরব। তো কল্যাণ ভট্টাচার্য, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তিনি যে এফিডেভিট দিয়েছেন তাতে দেখা যাচ্ছে প্রসেসটা প্রথমে তিনি বলেছেন যে স্কুল সার্ভিস কমিশন ওয়ার্ক অর্ডার দিয়েছিল এমএস নাইসা কমিউনিকেশনকে, যার ডিরেক্টর ছিলেন পুনিত কুমার এবং ভাইস প্রেসিডেন্ট ছিলেন নীলাদ্রি দাস। ওই সময় যেই সময় এই কাজটা করা হয়েছে, নীলাদ্রি দাস বর্তমানে এই নাইসাতে নেই এবং নীলাদ্রি দাস যে রিক্রুটমেন্ট প্রসেসের কাজটা হয়েছে সেটাতে মূল হোতা বা এই ঘটনার সাথে যুক্ত এবং তার সাথে কিছু স্টাফ ছিল। তাদের যেটা কাজ ছিল সেটা হচ্ছে যে এই পুরো ইভালুয়েশন প্রসেসটাতে এসএসসি কে সাহায্য করা, কিন্তু এরা আবার আরেকটা ওয়ার্ক অর্ডার দিয়ে আরেকটা থার্ড পার্টিকে এই কাজের সাথে যুক্ত করেছিল, যারা হচ্ছে ডেটা স্ক্যানটেক সলিউশন, নয়ডাতে এই কোম্পানিটা, এবং এরা সকলে এসএসসির অফিসে এসেছে আচার্য সদনে, যেখানে তারা স্ক্যানিং গুলো করেছে। এবারে এই স্ক্যানিং গুলো করে দুটো করে ড্যাট ফাইল ডেটা স্ক্যানটেক তৈরি করেছিল, যদি কোনো ভুল হয় সেটা কারেকশনের জন্য, এবং ফাইনাল যে ড্যাট ফাইল, সেই ড্যাট ফাইলটার সাথে এসএসসি থেকে পাওয়া যে অ্যান্সার কি বিভিন্ন সাবজেক্টের সেটাকে মিলিয়ে তারা একটা ডিবিএফ ফাইল জেনারেট করে যেখানে ক্যান্ডিডেটদের স্কোর থাকে। এবারে এই যে ডেটা বেসটা সেটা কিন্তু সিবিআই নিয়েছে, পাশাপাশি কমিশন বা এসএসসির যে সার্ভার ডেটাবেস আছে সেটাও সিবিআই কিন্তু বাজেয়াপ্ত করেছে। এবারে তিনটে যে হার্ড ডিস্ক, যেটা 15 বা 16 সেপ্টেম্বর 2022 পঙ্কজ বনসাল, এক্স এমপ্লয়ি নাইসার, তার রেসিডেন্স থেকে গাজিয়াবাদ থেকে সিবিআই বাজেয়াপ্ত করে। সেই পঙ্কজ বনসালের থেকে 65B এভিডেন্স নিয়েছে। এর আগের দিন সুপ্রিম কোর্টে আমরা দেখেছি যে এই 65B এভিডেন্স নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠেছে, কিন্তু 65B এভিডেন্স নিয়ে প্রশ্ন উঠলো আরো যে বিভিন্ন তথ্য এই এফিডেভিটে সিবিআই প্রডিউস করেছে সেটা কিন্তু 65B পঙ্কজ বনসালের সার্টিফিকেট বৈধ কি অবৈধ, তার লেজিটিমেসি আছে কি নেই, মানে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে না, কারণ এই সহকারী যে ইনফরমেশন গুলো সেগুলো কিন্তু প্রমাণ করছে যে যে ডেটাগুলো পঙ্কজ বনসালের বাড়ি থেকে নেওয়া হয়েছে সেগুলোর কোনো ম্যানিপুলেশন হয়নি এবং সেগুলো জেনুইন, তার জেনুইননেসটা প্রমাণ করে দিচ্ছে। সেইটাই এই ভিডিওতে আরো যত এগোবো আপনারা বুঝতে পারবেন। ইনভেস্টিগেশনে দেখা গেছে যে ডাটা স্ক্যানটেকের থেকেও সমস্ত ডকুমেন্টস গুলো কিন্তু সিবিআই নিয়ে নিয়েছে এবং সেই ডকুমেন্টস গুলো, ডেটাগুলোর যে হ্যাশ ভ্যালু এবং পঙ্কজ বনসালের থেকে পাওয়া ডেটাগুলোর হ্যাশ ভ্যালু ম্যাচ করে যাচ্ছে। তাহলে শুধু পঙ্কজ বনসালের ডকুমেন্টসটা তার এক্স এমপ্লয়ি নাইসার বলে সেটা মানবো না, এটা কত দূর সম্ভব হবে যেখানে ডেটা স্ক্যানটেক এই কাজটা করেছে থার্ড পার্টি হিসাবে সেইটা এস্টাবলিশড, এবং ডেটা স্ক্যানটেক এবং পঙ্কজ বনসালের যে ডেটা এই দুটোই কিন্তু ম্যাচ করে যাচ্ছে। তাহলে সমস্যাটা কোথায় ম্যাচ করেছে, কিন্তু সমস্যাটা হচ্ছে এইবারে এই যে দুজনের ডেটা ম্যাচ করছে তাদের সাথে আবার এসএসসির ডেটা ম্যাচ করছে না। দেখা যাচ্ছে এসএসসি এদের কাছে যে নাম্বার পেয়েছে সে তালিকাও চলে এসছে আমাদের হাতে, সেই নাম্বারের তুলনায় এসএসসি অনেক বেশি নাম্বার ইনক্রিজ করে দিয়েছে। রিটেন মার্কস 55-র মধ্যে দেখা যাচ্ছে 0 পেয়েছে তাকে 53 করে দিয়েছে, এরকম প্রচুর তালিকা এসছে আমাদের হাতে। এবারে যাদের নাম্বার বেড়েছে তাদের কিন্তু শনাক্ত করা যাচ্ছে, এটা একটা ভালো জায়গা, এবং দেখা যাচ্ছে ম্যানিপুলেশনটা কতজনের হয়েছে এই সংখ্যাগুলো আমরা সকলে জেনে গেছি। সেই সংখ্যাগুলোর আবার বলা হয়েছে বিস্তর গরমিল। এর সাথে আরেকটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইমেলস। শুধু যে এই ডেটা মিলেছে আর কিছু তথ্য সিবিআই পায়নি তা না, ইমেল দেখা যাচ্ছে এসএসসির কর্মকর্তারা নাইসাকে ইমেল করেছে, নাইসা আবার তাদের স্টাফদের মধ্যে
ইমেল চালাচালি করেছে। সেই ইমেলে কি আছে না, সেই ক্যান্ডিডেটদের লিস্ট আছে যাদের ওএমআর এ নাম্বার বাড়ানো হয়েছে এসএসসি সার্ভারে, সেই ক্যান্ডিডেটদের নাম, অর্থাৎ নামের তালিকা এসএসসির কাছ থেকে গেছে, বলে দেওয়া হয়েছে বাবু এদের নাম্বার কিন্তু বাড়াচ্ছি, এবং সেই মোতাবেক কিন্তু পুরো একটা চক্র কাজ করেছে। এরপর কি হলো, 2019 সালে নীলাদ্রি দাস এই নাইসা কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড থেকে চলে গেল এবং নিজের বিজনেস শুরু করলো। এই একই কাজ, তাদের একই ধরনের কাজ, এনডি ইনফো সিস্টেম প্রাইভেট লিমিটেড, নয়ডাতে। এবং দেখা গেল নীলাদ্রি দাস যাওয়ার আগে পঙ্কজ বানসাল, কুলদীপ সিং, অনয় সাহা, মোজাম্মেল হোসেন এবং আরো বেশ কিছু সাপোর্ট স্টাফ যারা এসএসসির কাজ করেছিল তাদের কিন্তু নাইসা থেকে সরিয়ে দিল। তাহলে টোটাল যে টিমটা এই কাজটা করেছে তারা ডিট্যাচ হয়ে গেল, কিন্তু তারা নাইসা থেকে গেল, তাদের সাথে সব ডেটাগুলো রেখে দিল। যেটা পঙ্কজ বানসাল এক্স এমপ্লয়ি যেরকম দেখা গেছে তার সাথে ডেটা রেখে দিয়েছে। এখন নীলাদ্রি দাস তিনি সমস্ত কাজ করেছেন, তিনিও কিন্তু এখন এক্স এমপ্লয়ি নাইসার। তাই এরা যদি এক্স এমপ্লয়ি হয়ে যায়, তাদের কাছ থেকে পাওয়া ডেটা যদি গুরুত্ব না থাকে, তাহলে যে কোনো কোম্পানিতে ঢুকে যে কেউ দুর্নীতি করবে, করে পুরো টিম ওয়ার্ক করে বেরিয়ে চলে যাবে, তাহলেই সে ছাড় পেয়ে যাবে এবং সম্পূর্ণ দুর্নীতিটা আর প্রমাণ করা যাবে না। এটা বোধহয় সম্ভব হয়ে উঠবে। এটা পরিষ্কার একটা সিস্টেমিক ফ্রড, যেটা উঠে এসছে কথায়, সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতির কথা তো উঠে এসছে। সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে টিমটা তারা আবার ডেটা রেখে দিল, শুধু রেখে দিল তা না, নাইসা থেকে চলে গেছে। এসএসসি কিন্তু কত ভোলো ভালা, তার অফিসে ঢুকে ডাটা স্ক্যানটেক ডেটা স্ক্যানিং করে যায়, সে বুঝতে পারে না এরা নাইসার নয়, ডাটা স্ক্যানটেকের। আবার নাইসার যারা এক্স এমপ্লয়ি হয়ে গেছে তাদের সাথে এসএসসি যোগাযোগ রেখে চলেছে, যখন যা ডেটা দরকার হয় তাদের সাথে যোগাযোগ করে এবং এসএসসি কে সেই ডেটা নাইসার এক্স এমপ্লয়িরা প্রোভাইড করে। কি মজার ব্যাপার, মানে নীলাদ্রি দাসকে কতটা বিশ্বাস, মানে নীলাদ্রি দাসের ওপর বিশ্বাস করেই কিন্তু পুরো কাজটা, যখন দরকার হচ্ছে ডেটা নীলাদ্রি দাসকেই জিজ্ঞেস করছে, নাইসাকে কিন্তু তারা কোনো যোগাযোগ করছে না। এইখান থেকে যেটা দেখা যাচ্ছে যে পুরো প্রসেসটা সিবিআই এর বক্তব্য অনুযায়ী একটা কি ম্যানুপুলেটেড ওয়ার্ক এবং টিম ওয়ার্ক হয়েছে, যাতে নীলাদ্রি দাস, পঙ্কজ বানসাল, মোজাম্মেল হোসেন এরা ইনভলভ ছিল এন্টায়ার স্ক্যামে, এবং তার সকলে এই বিষয়টা জানতো যে এখানে একটা ম্যানুপুলেশন হয়েছে, দুর্নীতি হয়েছে। তাই তারা ওই কোম্পানি ছেড়ে দিল, তারা কিন্তু এসএসসি কে তথ্য জুগিয়ে গেছে। আবার এসএসসিও ওই কোম্পানি নাইসার সাথে যোগাযোগ করেনি, এসএসসি যোগাযোগ করেছে এদের সাথে। সিবিআইয়ের আরো বক্তব্য কি, যদি কোনো ম্যানিপুলেশন না থাকতো তাহলে সিবিআইয়ের কাছে তখনও যে ওএমআর শিট গুলো ছিল, যেগুলো 19 সালে নষ্ট করেছে, তার আগে পর্যন্ত যে আরটিআই উত্তর দিতে গিয়ে যে ওএমআর শিট গুলো ছিল, সেগুলো থেকেই তারা কিন্তু উত্তর দিতে পারত। তারা সেটা না করে নাইসার কাছে আবার চাইতে গেছে কেন? 19 সালে নষ্ট করেছে, এবং 19 সালে নষ্ট বা করলো কেন? কারণ এসএসসির কাছে আর নিজের রাখা অরিজিনাল ওএমআর শিটের ভ্যালু নেই, তাই তারা নষ্ট করে দিয়েছে। এটা সিবিআই এর বক্তব্য। এরপরে যেটা দেখা যাচ্ছে সেটা আরো ভয়ঙ্কর ব্যাপার। এই যে নাইসার সাথে এসএসসির কমিউনিকেশন হলো, নাইসা কাজটা করলো, তারপরে যখন আবার স্টেট গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষা, যেমন আপার প্রাইমারিতে টিচার রিক্রুটমেন্ট বা অন্যান্য পরীক্ষার রিক্রুটমেন্ট প্রসেসে, তখন নাইসা বরাত পেল না। নাই পেতে পারে, যে কোনো কোম্পানি পেতে পারে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু কে বরাত পেল? বরাত পেল NDISPL, যে কোম্পানিটার মালিক কিনা আবার নীলাদ্রি দাস। তাহলে একটা মজার চক্র তৈরি হয়ে গেল। এবং শুধু তাই না, আবার সেই ইমেলটা কাদের কাদের মধ্যে হচ্ছে? নীলাদ্রি দাসের সাথে SP সিনহা, শর্মিলা মিত্র এটসেট্রা, তাদের ইমেল চালাচালি হচ্ছে। এবং সেই ইমেলে কি অফিসিয়াল কোনো কথা না, সেখানেও ভেরিয়াস লিস্ট অফ ক্যান্ডিডেট রিলেটেড টু আপার প্রাইমারি ওয়ার কমিউনিকেটেড। ক্যান্ডিডেটদের লিস্ট যাচ্ছে না, কি দরকার আছে ক্যান্ডিডেটদের লিস্ট যাওয়ার? এসএসসি থেকে কি যেতে পারে? বিভিন্ন ইনস্ট্রাকশন যেতে পারে, বিভিন্ন ইনফরমেশন শর্ট করতে পারে, চাইতে পারে তারা তথ্য, অ্যান্সার কি যেতে পারে, কিন্তু ক্যান্ডিডেটদের নাম যাচ্ছে। এই জায়গাটাতে কিন্তু আপার প্রাইমারি যে নিয়োগ প্রক্রিয়া যেগুলো হয়েছে এবং যেগুলো হতে চলেছে, তারাও কিন্তু বেশ ভালো রকম জড়িয়ে গেল।
এবারে দেখা যাচ্ছে যে হার্ড ডিস্কে যে ডেটাগুলো আছে সেগুলো যেহেতু ডাটা স্ক্যানটিকের সাথে ম্যাচ করছে এবং এসএসসির ডেটার সাথে দিলে পরিষ্কার আইডেন্টিফাই করা যাচ্ছে যে কারা কারা এই মার্কস বেড়েছে কাদের কাদের। তা সেইভাবে কিন্তু সেগ্রিগেশনটা সম্ভব, কিন্তু শুধু সেটা ওএমআর ম্যানিপুলেশন যাদের ক্ষেত্রে হয়েছে তাদের ক্ষেত্রেই সম্ভব। এসএসসিতে মনে রাখতে হবে যে বিভিন্ন রকম অনিয়ম হয়েছে বা দুর্নীতি হয়েছে, তার মধ্যে ওএমআর সংক্রান্ত দুর্নীতি ছাড়াও যে যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠেছে, এর 8 ফেজ কাউন্সিলিং, সময়ের পরে কাউন্সিলিং, এটা যদি যোগ্যদের হয়ে থাকে, সময়ের পরে হয়ে থাকে, সুপ্রিম কোর্টে এসএসসিও বলেছে এটা তারা ডিফেন্ড করতে চায়, সেটা নিয়ে আমি বলছি না, কিন্তু যাদের প্যানেলেই নাম নেই, যারা কাউন্সিলিংয়েই অংশগ্রহণ করেনি এই রকম, বা এসএসসি রেকমেন্ডেশনই করেনি, বোর্ড রিক্রুটমেন্ট করেছে, এই ধরনের অ্যাপয়েন্টমেন্ট গুলো যে দুর্নীতি সে নিয়ে তো প্রশ্ন থাকার কথা না। তা এই সংখ্যাটা কত বা এ ধরনের আরো অ্যাপয়েন্টমেন্ট থেকে গেছে কিনা সেটাকে যদি প্রপারলি সেগ্রিগেট করা যায় তাহলে কিন্তু যোগ্য ক্যান্ডিডেট বেরিয়ে আসবে। অর্থাৎ ছেকে নিতে হবে অযোগ্যদের, যা যা ডেটা পাওয়া যাচ্ছে, যা যা ইনভেস্টিগেশনে উঠে এসছে তাদের সরিয়ে দিতে হবে, এবং তারপর যারা পড়ে থাকবে তারা যোগ্য। তো যোগ্য অযোগ্য কিন্তু সেপারেশন সম্ভব। কোনো যোগ্য ক্যান্ডিডেট যিনি মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন তার চাকরি কোনো মতেই যাতে না যায় সেটা দেখা সকলের কর্তব্য। আর যে বিষয়গুলো উঠে এসছে এগুলোই প্রমাণ করছে, বাড়তি কিছু না, যেটা পঙ্কজ বানসালের ডেটা যে জেনুইননেস সেটা কিন্তু সিবিআই যে ইনভেস্টিগেশন সেটা প্রমাণ করেছে। এখন বাকিটুকু কোর্টে হবে, কিন্তু সিবিআই এর এই বিস্ফোরক তথ্য থেকে এটা বোঝা যাচ্ছে যে সত্যিকারেই ইনভেস্টিগেশনে যে তথ্যগুলো উঠে এসছে সেটা শুধু 65B পঙ্কজ বানসালের কাছ থেকে ডকুমেন্টস নেওয়ার হয়েছে তাই সেটা লেজিটিমেট কিনা তার উপর নির্ভর করে নেই। এই ডকুমেন্টস বা এই ইনভেস্টিগেশনকে ভুল প্রমাণ করা কিন্তু বেশ দুঃসাধ্য কাজ হবে। দুর্নীতি হয়েছে এ কথা কিন্তু এসএসসিকেও মেনে নিতে হচ্ছে। যাই হোক, আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।